দেখবে পরিবারের যে মানুষটা দূরে থাকে তার কদরই আলাদা হয়, তাকে মিস করা হয় বেশি করে, তার কদর করা হয় বেশি করে। ঠাসা হয়ে গেছে, এটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। আজকের ব্লগটা স্টার্ট করছি ইভিনিং থেকে। ম্যাক্সিমাম দিনই আমি আমার মর্নিং রুটিন তোমাদের সাথে শেয়ার করি। আজ আমি আমার বিকেলে 5টা থেকে 8টা পর্যন্ত যা যা কাজকর্ম করব সেই রুটিনটাই শেয়ার করব। এখন খুব তাড়াতাড়ি কিন্তু বেলাটা শেষ হয়ে যাচ্ছে, সামনেই তো পুজো শেষ মানে একটা ঠান্ডা ঠান্ডা একটা আমেজ, সেই ওয়েদারটা না আমার দারুণ লাগে। আমার শীতকালটা কিন্তু ভীষণ প্রিয় একটা ঋতু। শুধু একটাই সমস্যা কি জানো, খুব তাড়াতাড়ি সন্ধ্যেটা হয়ে যায়, বিকেলের কাজকর্মগুলো খুব তাড়াতাড়ি করে করতে হয়। তো যাই হোক, বিকেলে যেটুকু আমার মানে গাছ থাকে সেইটুকু আমার ফিটফাট করে নিলাম, সোফাটাকে একটু অ্যারেঞ্জ করে নিই, যেটুকু টুকটাক কাজ থাকে সেগুলো কিন্তু আমি করে নিই। এখন দুপুরবেলাটাও না আমি রেস্ট ঠিক মতন পাই না, খুব জোর 10 থেকে 15 মিনিট। দেখো মেয়ে পরীক্ষা দিয়ে আস্তে আস্তে ওই 3টে 20-25 হয়ে যায়, তারপর ওর সাথে একটু গল্প গুজব করি, কোশ্চেন পেপারটা দেখি, একটু ডিসকাশন করি, করতে করতে 4টে 10-15 বেজে যায়। তারপরে ও 5টা নাগাদ বলে কি, মা আমার খুব খিদে পেয়েছে, কিছু টিফিন করে দেবে। আসলে সেই 11টার সময় ওর লাঞ্চ কমপ্লিট করে, তারপর এতটা গ্যাপ তো ওর খিদে পেয়ে যায়, ওই জন্য আমাকে 5টার মধ্যে কিন্তু উঠে যেতে হয় ওর টিফিন করতে। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 5টা 15। ওই দেখো ঠিক বিড়ালটা এখানেই শুয়ে থাকে। তো চলো 5টা 15 আমি উঠে গেছি, এখন চা করবো, গাছে জল দেওয়া বাকি আছে, সব গাছগুলো দেখো নেতিয়ে গেছে, তো ওপরের গাছগুলো সব জল দিতে হবে আজকে। আর এই দেখো এখানের অবস্থা দেখো, শুধু এই দুপুরবেলা একটু হাওয়া দিয়েছে আর দেখো কি নোংরা হয়ে গেছে জায়গাটা। দেখো এখানটা একটুখানি ঝাড় না দিলে না, পুরো হাওয়া দিলে একদম ঘরে আমার সব ঢুকে যাবে। তো চলো এই জায়গাটা একটু ঝাড় দিয়ে নিয়ে তারপরে আমি ছাদে যাব গাছে জল দিতে। আর এদিকে দেখো আমার মেয়ে ক্যামেরাটা ধরে আছে আর আমি এখানটা পরিষ্কার করছি। তবে ক্যামেরা ধরার পেছনে কারণ আছে, আমাকে বলেছে ঠিক আছে মা তোমার ক্যামেরা আমি ধরে দিতে পারি, কিন্তু তার জন্য তোমাকে স্পাইসি কিছু আমাকে টিফিন করে দিতে হবে। চিন্তা করো, তোকে একটু ক্যামেরা ধরতে বলছি, তোকে আমাকে ঝাল বানিয়ে দিতে বলে, কি অবস্থা। আমি ঝাল কিছু খাবো, আমার কাল হিস্ট্রি পরীক্ষা আমি কি করবো, তাহলে আমাকে কি বানিয়ে দাও ঝাল কিছু প্লিজ। দেখ গাছের কড়িটা দেখো কত বড়, এটা বোধহয় কালকে ফুটবে মা, নাকি ফুটে গেছে কড়িটা? দেখো তো আজকে ফুটেছে, বাবা কত বড় কড়িটা দেখো, এই দেখো কত বড়, এখানে একটা কত বড় কড়ি। এইটা বোধহয় কাল ফুটবে, এটা আজকে ফুটবে না, কাল ফুটবে। এটা বোধহয় পঞ্চমুখী জবা। চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব গাছে কিভাবে ওষুধ প্রয়োগ করতে হয়, কারণ টানা বৃষ্টির পর কিন্তু গাছে যদি ওষুধ না দেওয়া হয় তাহলে কিন্তু গাছের মধ্যে ফাঙ্গাস লাগতে পারে। তো বন্ধুরা আমি এটাতে পুরো ভর্তি করে নিয়েছি, এইবারে আমি দেব রেডোমিল গোল্ড। দেখো আমি বাক্সটা ফেলে দিয়েছি, বাক্সটা ফেলে দেওয়ার পর আমি এর মধ্যে কিন্তু ভরে রাখি, ঠিক আছে? কারণ বলতো প্লাস্টিকে মোড়া থাকলে না মানে নষ্ট হয়ে যায়, ডালা পাকিয়ে যায়, ওই জন্য ওটা এয়ারটাইট কন্টেনারে আমি ঢেলে রেখেছি। আর উপরে আমি স্টিকার আটকে রাখি কোনটা কি ওষুধ। এটা হচ্ছে রেডোমিল গোল্ড, বারবার বলে দিলাম, তোমরা যে কোনো নার্সারিতে গিয়ে বলবে রেডোমিল গোল্ড দিতে। খুব ভালো একটা গাছের ওষুধ, এটা কিন্তু ফাঙ্গিসাইড, কীটনাশক নয়। তো এটার মধ্যে আমি এরকম কন্টেনারে ভরে নিয়েছি। এবার এটার মধ্যে আমি দেখো এটা আমি দিচ্ছি, তোমরা কিন্তু যদি ইউজ করো, তোমরা যেখান থেকে নার্সারি থেকে কেনো কি গাছের দোকান থেকে যেখান দিয়ে কেনো, অবশ্যই তুমি কোয়ান্টিটি কতটা ml কত কোয়ান্টিটি বা কত চামচ দেবে সেটাও নার্সারি দাদাদের কাছ থেকে জিজ্ঞাসা করে আসবে। আমি আমার মাপ হয়ে গেছে, আমার যেহেতু গাছ, সেই গাছ অনুযায়ী আমার মাপ হয়ে গেছে, আমি সেই দিই। কিন্তু তোমরা সেরকম দেবে না, কারণ মাপ অনুযায়ী যদি উল্টাপাল্টা হয়ে যায় তাহলে কিন্তু গাছের ক্ষতি হয়। তো আমি এটা দিচ্ছি, নামিয়ে নিই তাহলে বুঝতে পারি। আমি এটাকে 2 চামচ দিলাম, দিয়ে এবারে এটা গোলার সব এগুলো কোথায় গো,
তো বন্ধুরা ভালো করে একটা লাঠি দিয়ে জল আর ওষুধটাকে ভালো করে মিশিয়ে দিয়ে এই রকমভাবে গাছের পাতাগুলো ভালো করে কিন্তু ধুয়ে দেবে, যাতে গাছের পাতাগুলো একদম পরিষ্কার থাকে, ফাঙ্গাস না ধরতে পারে। আচ্ছা, ফাঙ্গিসাইড দেওয়ার নিয়মটাও বলে দিই, কারণ আমার এই চ্যানেলে প্রচুর কিন্তু গাছপ্রেমী মানুষরা আছে, তারা কোয়েশ্চেন করে দিদি কিভাবে ফাঙ্গিসাইড দেবো, কিভাবে খাবার দেবো, তাই তোমাদের জন্যই কিন্তু ভিডিওটা বানালাম। তো তোমরা ফাঙ্গিসাইড সবসময় দেবে ভোরবেলা একদম 6টার মধ্যে, আর না হলে দেবে তোমরা ইভিনিংয়ে মানে সূর্যাস্তের পরে, ঠিক আছে? রোদ থাকতে কিন্তু কখনোই গাছে কখনোই খাবার প্রয়োগ করবে না, গাছে কখনো ফাঙ্গিসাইড দেবে না। তো তোমাদের বলে দিলাম বন্ধুরা। হ্যাঁ, এই দেখো করবি গাছে এই প্রথম দেখলাম, দেখো করবি গাছে কি সুন্দর একটা বীজ হয়েছে, দেখো দানা, মানে এইটা শুকিয়ে গেলে কিন্তু এর থেকে যদি দানা ফেলি আবার কিন্তু এরকম করবি গাছ হবে। তো চলো বন্ধুরা, আমি একবার দেখিয়ে নিই যে আমি চিকেন বানের জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস নিচ্ছি। প্রথমে লাগছে ময়দা, এই যে ময়দা, তারপর লাগছে টক দই, ঠিক আছে, চিনি, এই যে চিনি, এটা হচ্ছে নুন, এটা হচ্ছে ইস্ট, এই যে ইস্ট, ঠিক আছে, আর তেল লাগছে, আর হচ্ছে জল, বাটার, আর হচ্ছে গুঁড়ো দুধ লাগবে, কিন্তু আমার কাছে এখন গুঁড়ো দুধটা নেই, তাই গুঁড়ো দুধ ছাড়াই আমি করব। আর গুঁড়ো দুধটা অ্যাকচুয়ালি দেয় হচ্ছে তোমার স্বাদের জন্য, ঠিক আছে? নেক্সট টাইম আমি এবার গুঁড়ো দুধটা আগে কিনে তারপরে করব। তো চলো আগে আমি ময়দাটা মেখে নিই। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুন, আর 1 চামচের মতন চিনি, একটু মিষ্টি মিষ্টি হবে তাই চিনি দিলাম, ঠিক আছে? দিয়ে ভালো করে আমি এখানটা মাখিয়ে নিচ্ছি। তারপরে দেখো এই জায়গাটা আমি একটুখানি মিডিলে তোমার দেখাতে পারছি, দাঁড়াও একটুখানি এটাকে সামনে নিয়ে আসি, তাহলে তোমার দেখতে ভালো করে বুঝতে পারবে। এবার দেখো তো এখানটা আমি একটুখানি জায়গাটা করে নিলাম মিডিলটা, এর মধ্যেই আমি টক দই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ব্যাস, টক দই দেওয়ার পর আমি এখানে দিচ্ছি ইস্ট, 1 চামচ ইস্ট দিচ্ছি আমি এখানে। 1 চামচটা কম বলতে গেলে, বেশি ইস্ট দিয়ে দিলে কিন্তু একটা বিচ্ছিরি ইস্টের গন্ধ ছাড়ে। আচ্ছা, এখানে আমি সর্ষের তেল অ্যাড করছি, তোমরা পারলে রিফাইন্ড অয়েল, সানফ্লাওয়ার অয়েল, সয়াবিন অয়েল বা সাদা যে কোনো অয়েল তোমরা ইউজ করতে পারো। আমার কাছে সাদা তেল ছিল না বলে আমি সর্ষের তেল ইউজ করেছি। অল্প অল্প জল দেবে আর ডোটা কিন্তু মাখবে, ঠিক আছে? একেবারে জল দিয়ে দেবে না কিন্তু। আচ্ছা, ময়দাটা কিন্তু খুব ভালো করে ঠাসতে হবে, এরকম নরম নরম করে, দেখো যেরকমভাবে আমি দেখালাম। তবে এটা 20 মিনিটের জন্য আমি রেস্টে রাখবো, আমার কাছে এতটা সময় হাতে নেই বন্ধুরা। তোমরা যদি এটা 1 ঘন্টা ওপর রাখতে পারো না, দেখবে এই ডোটা ফুলে কতটা বড় হয়ে গেছে, যত ফুলবে তত কিন্তু খেতে ভালো হবে। আর এখানে দেখো গ্যাসে আমি একটু জল বসিয়ে দিলাম, কারণ আমি এটার মধ্যে কিন্তু চিকেন সেদ্ধ করব। জলের মধ্যে একটু নুন ফেলে দেবে, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তবে আমার কাছে না চিকেন কিমা ছিল না, তোমরা পারলে চিকেন কিমা আগে থেকে কিনে রেখে দেবে। আমি যেহেতু চটজলদি মানে একদম সাডেনলি প্ল্যান করলাম যে এটা বানাবো বলে, তো চিকেনটা আমি সলিড পিসটাকে ভালো করে একটু সেদ্ধ করে নিলাম। আর চলো এখানে আমি আগে ভেজিটেবলগুলো ভেজে নিই, মানে চিকেনের যে কিমা তৈরি করতে যেটা লাগে সেটা আগে আমি ভেজে নিই। তো এখানে দেখো তেলটা দিয়ে দিলাম পরিমাণ মতন, তোমরা কিন্তু এখানে আবার বললাম রিফাইন্ড অয়েল ইউজ করতে পারো। এখানে আমি দিয়েছি ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। এর মধ্যে তোমরা গাজর, বিনস যত রকম ভেজিটেবল আছে সব কিন্তু তোমরা অ্যাড করতে পারো। আমার কাছে যা যা ছিল ঘরে তাই দিয়েই কিন্তু আমি করেছি। ওই যে বললাম যেহেতু সাডেনলি ততক্ষণ আমি চিকেনের যে পিসগুলোকে একটু হাত দিয়ে গুঁড়ো করে নেবো। দেখো এই যে হাত দিয়ে আমি গুঁড়ো করে নিচ্ছি, এ দেখো একদম স্ম্যাশড হয়ে গেছে, তো ভালো করে সেদ্ধ হয়েছে। এই যে ঠিক আছে, এর মধ্যে আমি একটু রসুন বাটা অ্যাড করলাম ফ্লেভার অনুযায়ী। আচ্ছা, এর মধ্যে নুন অ্যাড করলাম, আর আজকেই না আমার কাশ্মীরি মির্চটা শেষ হয়ে গেছে। আর এর মধ্যে যে চিকেন কিমাটা রেখেছিলাম সেটা অ্যাড করলাম, 1
কিউব বাটার অ্যাড করলাম, বাটারটা দিলাম একটু সুন্দর একটা ফ্লেভার আসার জন্য, সবার জন্য ভালো করে এটাকে কিন্তু ভাজতে হবে। পরিমাণ মতন হলুদ দিলাম, কাশ্মীরি মির্চটা দিলে কিন্তু আরও বেশি কালার হবে, তবে আমি এর মধ্যে কোনো সস কিন্তু অ্যাড করিনি। তোমরা আমার এই প্যানটা দেখে কিন্তু খারাপ কিছু ভেবো না, এটা একদম নষ্ট হয়ে গেছে বাতিলের খাতায়, এই একটু ভাজাভুজি করার জন্য তখনই আমি বার করি। ও আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু অবশ্যই যদি একটু অরিগ্যানো অ্যাড করো তাহলে কিন্তু টেস্টটা বেশ দারুণ আসে। তারপর দিয়ে দিলাম দেখো একটু গুঁড়ো গরম মশলা। ময়দা অবশ্যই নামানোর আগে যদি একটু ছড়িয়ে মানে মাখো দেখবে টেস্টটাই অন্যরকম, পুরো দোকানের মতন টেস্ট এসছে। আটা বা ময়দা যেটা থাকে সেটাই এর মধ্যে অ্যাড করবে। তবে ময়দা দেওয়ার পর কিন্তু কখনোই আর কিন্তু সেটাকে আর কষাবে না, তাহলে পুড়ে যাবে। আর দেখো পুরটা কেমন সুন্দর, দেখতে যেমন হয়েছে তেমন খেতেও বিশ্বাস করো ব্যাপক হয়েছে। ওদিকে আমার চিকেনের পুরটা রেডি হয়ে গেছে, আর এখানেও কিন্তু আমার ডোটা বেশ ফুলে পেঁপে উঠেছে, অনেকটা বেড়েও গেছে। এটাকে আমি 3খানা পিস করব, 3খানা বানাবো, দেখি কটা হয় এখনও আমি বলতে পারছি না। তো ভালো করে এরমভাবে কিন্তু বেড়ে নিতে হবে। আর আমাকে মা একটু সাহায্য করবে, কারণ কি হয়তো একার পক্ষে না আমি পেরে উঠছি না। এদিকে মেয়েটা বলছে মা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, আর আমি খুব একটা মানে সুন্দরভাবে বেলতে পারি না, মা যেভাবে বেলতে পারে আমি সেরকমভাবে বেলতে পারি না। তো মাকে বললাম মা আমাকে একটু হেল্প করো, মা ওটা বেলে দিল। আর দেখো এইরকমভাবে সাইডে একদম সাইডে পুরটা দিয়ে কিন্তু এরমভাবে পিঠে যেমন করে, পিঠেও না রোল করে দেবে। আর সাইডগুলো না ঠিক এরমভাবে তিনটে কেটে দেবে, মানে 3 সাইডটা কেটে দেবে ছুরি দিয়ে, ধার দুটো কিন্তু আর কাটবে না। তারপর এরকম সুন্দরভাবে ফোল্ড করে দেবে। আর দেখো এখানে আমি এর মধ্যে আমি অয়েল অ্যাড করেছি, আর একটা ডিমের কুসুম, সাদাটা না কিন্তু ডিমের কুসুম আর অয়েল অ্যাড করে ভালো করে কিন্তু ওপরটা আমি ব্রাশ করে নিচ্ছি। তবে শুনেছি দেশি মুরগির ডিম হলে কিন্তু আরও বেশি টেস্ট হয়। আর দেখো ঠিক দেখতে কিন্তু এরকম লাগছে। তো চলো, আর যে থালায় তোমরা বসাবে, আর আমি কিন্তু এটা কোনো মাইক্রোওভেনে করছি না, এটা আমি কিন্তু করব হচ্ছে পিওর মানে একদম হাঁড়িতে, ঘরোয়া যে হাঁড়িতে আমরা ভাত করি সেই হাঁড়িতেই কিন্তু আমরা করব। তো যাই হোক, যে জায়গাটায় তোমরা মানে বসাবে অবশ্যই কিন্তু সেখানে একটু বাটার মানে ব্রাশ করে নেবে, ঠিক আছে? দেখো এরকম বাটার ব্রাশ করার পর আমি কিন্তু এটাকে সাজিয়ে নিচ্ছি। আর এখানেও দেখো আর একটা টপাটপ করে বানিয়ে নিচ্ছি। ভাবছিলাম আমি খাবো, যদি আমি নাও খাই মেয়েটা খেয়ে নেবে, কোনো অসুবিধা নেই। হেলদি খাবার, ঘরের খাবার, একটার বদলে যদি দুটো খায় তাতে কোনো কিন্তু ক্ষতি হবে না। সাইডগুলোকে এরকমভাবে কেটে নিচ্ছি আর এইভাবে রোল করে নিচ্ছি। আর বন্ধুরা এটা কিন্তু আমি একদম প্রথম ট্রাই করছি, এর আগে আমি অন্য রেসিপি ট্রাই করেছিলাম, কিন্তু চিকেন বান এই ফার্স্ট ট্রাই করলাম। আর লিখে দেখো হাঁড়িটা কিন্তু আমি স্টিমে বসিয়ে দিয়েছিলাম, একটু গরম হয়ে গেছিলো, তারপর কিন্তু আমি থালাটা বসিয়ে দিয়েছি। তো চলো 20 মিনিট আমি রেস্টে রেখে এবারে আমি বাকি কাজগুলো করে আবার আমি রান্নাঘরে তোমাদের সাথে ফিরছি। করতে তো সময় লাগে, দেখো তো দেখি, চলো বন্ধুরা কেমন হয়েছে। তো এইরকম এসেছে জিনিসটা, আর একটু মনে হয় খাস্তা না হয়ে গেছে। চলো আগে নামিয়ে নিই, ধরেছি না, প্রচন্ড গরম। আমি তোমাদের ঠান্ডা হয়ে দেখাবো কতটা সফট হয়েছে। তো চলো বন্ধুরা একবার কেটে দেখাই ভেতরটা কেমন তৈরি হলো। এত সুন্দর সফট, আর এই রকম পুর ভরা চিকেন বান দোকানকেও ফেল করে দেবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। তোমরা অবশ্যই ট্রাই করো, না বুঝতে পারলে কমেন্ট করো, আবার তোমাদের আমি বুঝিয়ে দেবো। তাহলে বুঝতে পারছো আমি কি পজিশনে বসে এই ঘরে ভয়েস ওভার দিই, বা আমার মেয়ে কেন এই ঘরে বসে পড়তে চায় না এই স্টাডি রুমে বসে। এত প্রত্যেকটা দিন বিকেলের পর এত জ্যাম হবে মানে কি মানে পা রাখা যায় না, মানে হাঁটতে পারবে না সাধারণ মানুষ, এত জ্যাম হয়, পুরো মেন রোডকে ফেল করে দেবে জানো। তো যাই হোক বন্ধুরা, এখন ঘড়িতে বাজে কটা, 8টার মতন বাজে। আর ব্লগটা আমি অন ক্যামেরা এসেই এন্ড করলাম। আর এন্ড করার আগে ভাবলাম যে না, আমি 3খানা কমেন্ট করি। আর তার আগে একটা কথা বলি, কি বলতো, আমি সব সময় না মানে চাই যে আমার
পরিবার বা আমার পরিবারের প্রত্যেকটা মানুষ যেন হেলদি থাকে, সুস্থ থাকে, তাই জন্য যদি আমার পরিশ্রমও করতে হয় আমি করতে রাজি আছি। দেখো আমার মেয়ে একটা আজকে বললো মা একটু বার্গার খাবো বা একটু মোমো খাবো বা একটু চাউমিন এগরোল খাবো, আমি চট করে আমার বাড়ির সামনে সব দোকান অ্যাভেলেবেল, মানে এক পা এগোবে আমার সব পাবে, আমি চট করে গিয়ে কিন্তু এনে দিতে পারি। কিন্তু ভাবলাম যে না, তার থেকে দরকার আমার বাড়িতে যখন সব কিছু আছে তখন আমি কেন বাড়িতে বানাবো না। হয়তো আমার 10 থেকে 15 মিনিট টাইম যাবে কি তার বেশি যাবে, বাট কোথাও যেন মা হিসাবে একটা স্যাটিসফ্যাকশন আসবে যে না আমি আমার মেয়েকে হেলদি খাবার খাওয়ালাম, ঘরের খাবার খাওয়ালাম, হাইজিনিক খাবার খাওয়ালাম। বাইরে এই বার্গার ফার্গারগুলোর দাম 70 টাকা 60 টাকা দাম নেবে, কবেকার মানে প্রিজার্ভ করা তার ঠিক ঠিকানা নেই, ঠিক আছে, আনহেলদি জিনিস, এদিকে টাকাটাও অপচয় হবে। তার থেকে আমি চেষ্টা করি যে দেওয়া দরকার নেই বাবা, যে যদি সপ্তাহে 2 দিন পারি আমি ঘরে কিন্তু এরকম রেসিপি বানিয়ে খাওয়াই। আমি চেষ্টা করব আমি যে রেসিপি, এই চুলটা এরকম হয়ে আছে কেন গো, যে রেসিপিটাই আমি বানাবো যদি তোমরা বলো তাহলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যদি এই ভিডিওটা তোমাদের পছন্দ হয়, যদি দেখি হ্যাঁ তোমরা এই ভিডিওগুলো পছন্দ করছো, তবেই আমি এই রেসিপিগুলো মাঝে মাঝে শেয়ার করবো। প্রত্যেক দিন তো করি না, প্রত্যেক দিনই খাবারগুলো খাওয়া উচিতও না, তো মাঝে মাঝেই রেসিপিগুলো শেয়ার করবো। তোমরা কমেন্ট করে বলবে কিন্তু যে কেমন লাগছে। আচ্ছা, আজকে আমি অন ক্যামেরায় দুটো কমেন্ট পড়বো, 2-3টে কমেন্ট পড়ে নেবো, তারপরে ব্লগটা শেষ করব, ঠিক আছে। তো প্রথম যে কমেন্টটা করেছিল টিনা চ্যাটার্জি, আমায় কমেন্ট করে বলেছে ও দিদি তুমি যদি আমার বাড়ির পাশে থাকতে খুব ভালো হতো। তোমাকে একটা কথা বলি বন্ধু, কি জানো তো, তোমার বাড়ির থেকে আমি দূরে আছি বলেই হয়তো তুমি আমাকে এতটা মিস করছো বা আমাকে এতটা কদর করছো, মানে ভালোবাসা দিচ্ছ। আর যদি তোমার বাড়ির পাশে আমি থাকতাম, প্রত্যেকটা দিন যদি জানলা খুলে তোমার সাথে আমার দেখা হতো বা কথা হতো, তাহলে দেখবে এত মিসও হতো বা তোমাকে মিসও করতে না, বা আমাকে এতটা জায়গাও দিতে না, মানে এই এত টানটাও থাকতো না। এই যে তোমরা আমার থেকে এতটা দূরে আছো, যে টানটা, একদিন ভিডিও না দিলেই আমার কমেন্ট করো দিদি ভিডিও দিলে না কেন, বা তোমাকে মিস করছি। কারণ কি বলতো, তোমরা আর আমি অনেকটা দূরে আছি, আর এটা যখন কাছাকাছি চলে আসবো ধর একদম পাশাপাশি, তখন দেখবে তখন কিন্তু এই কদরটাও থাকে না বা এই টানটাও থাকে না। এটা শুধু তোমার বা আমার সাথে নয়, এটা কি বলতো পরিবারের প্রত্যেকটা মানুষ দেখবে একটা জিনিস খেয়াল করবে। আবার আমি ফ্রি অফ কস্ট জ্ঞান দিয়ে দিচ্ছি, ওই মুখে চলে আসে না, আমি তোমাদের বলে দিই। দেখবে পরিবারের যে মানুষটা দূরে থাকে তার কদরই আলাদা হয়, তাকে মিস করা হয় বেশি করে, তার কদর করা হয় বেশি করে, তার প্রতি টানটাই আলাদা থাকে। আর যে মানুষটা তোমার পাশে থাকে, যাকে তুমি প্রত্যেকটা দিন দেখতে পাচ্ছ, তার কদর করবো। তো রোজই দেখছি, রোজই ওর সাথে কথা হচ্ছি, রোজই ও হাঁটতে চলতে দেখা হচ্ছে, ফোন হচ্ছে, তার কদরটা কিন্তু কম থাকে, সে যতই তোমার ডিয়ারেস্ট হোক আর নিয়ারেস্ট হোক। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমি বলবো বন্ধু, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এইভাবেই ভালোবাসা দিও, এইভাবেই কমেন্ট করো, দূরে থাকি কাছে থাকি সেটা কোনো কথা না, হচ্ছে মনের ভালোবাসাটা, হৃদ্রতাটাই মেন, তাই তো। আচ্ছা, নেক্সট যে কমেন্টটা করো সোনালি সাহা, তুমি কমেন্ট করে বলো দিদি তোমার আমি ফ্যান হয়ে গেছি। আমার ফ্যান লাইট এসি হবার কিচ্ছু দরকার নেই বন্ধু, আমি তোমার মতন সাধারণ একটা হাউসওয়াইফ, একটু ভালোবাসা দিও তাহলেই হবে, ফ্যান লাইট এসির কোনো দরকার নেই। আর একটা হচ্ছে শম্পা পাত্র কমেন্ট করে বলেছিল দিদি তোমার ভিডিও আমি রোজ দেখি, তোমার ভিডিও দেখতে আমার ভীষণ ভালো লাগে। তুমি একটা বোতাম ফুলের নাম বলেছিল, একদম পারফেক্ট, ওটা বোতাম ফুলই হবে। তোমার কমেন্টটা পড়লে তুমি খুব খুশি হবে। এই তো ডিয়ার, তোমার কমেন্টটা আমি পড়লাম, আশা করি তুমি খুব খুশি হয়েছো। তোমরা যদি খুশি হও, ভাববে এই দিদি তোমাদের থেকে 3 গুণ খুশি হয় তোমাদের কমেন্টগুলো পড়ে। মানে তোমরা সত্যি এত সুন্দর সুন্দর কমেন্ট করো, মানে আমি পড়ি আর ভাবি যে আমি আরও কয়েকটা বছর আগে কেন এই প্ল্যাটফর্মে এলাম না, তাহলে আমি জীবনে আরও কিছু করতে পারতাম, বিশ্বাস করো। আর তোমাদের কমেন্টগুলো পেয়ে আমি এত বেশি মোটিভেট হই, আর কোনো জিনিসে আমি বিশ্বাস করে এত মোটিভেশন আমি পাইনি যে তোমাদের কমেন্টগুলো পাই। থ্যাংক ইউ বলে তোমাদের, সত্যি কথা আমি বারবার থ্যাংক ইউ বলে না ছোটো করতে চাই না, বিশ্বাস করো। আর নিজেদের মধ্যে না থ্যাংক ইউটা চলে না, তোমাদেরও বলি, তোমরা কিন্তু কখনো ধরো তোমাদের কোনো আনসার দিলাম থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ শর্মিষ্ঠা, একদম বলবে না, নিজেদের মধ্যে থ্যাংক ইউ আসে না, তাহলে কি বলতো অনেকটা দূরের মনে হয়, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করছি না, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবে। আমি চাই প্রত্যেকটা দিন কিছু নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে আনতে। দেখো প্রত্যেক দিন ডাস্টিং ক্লিনিং রান্না তো দেখাই, বাট নিত্য নতুন যদি একটা রেসিপি দেখালাম বা কিছু রূপচর্চা দেখালাম, তাহলে তোমাদের কী বলতো ভিডিওটা দেখতেও ভালো লাগলো, বোর ফিল হবে না।
তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে বলবে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করতে একদম ভুলো না। আজকে এইটুকুই, আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো দেখুন সবাই খুব খুব ভালো থেকো, টাটা।